ভাবুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের ইতালি, চারদিকে যুদ্ধের ক্ষত, কারখানাগুলো ভেঙে গেছে, রাস্তা নষ্ট, আর সাধারণ মানুষের পক্ষে একটি গাড়ি কেনা তো দূরের কথা, সেটি চালানোর জ্বালানিও কেনা কঠিন। ঠিক এই কঠিন সময়ে জন্ম নেয় এমন একটি যান যা পরে বিশ্বের কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে যায়। গল্পটা শুরু হয় পিয়াজিও নামের একটি ইতালিয়ান কোম্পানিকে নিয়ে। যুদ্ধের আগে তারা ট্রেন, রেলগাড়ি আর বিমান বানাতো, কিন্তু যুদ্ধের পর ইতালিতে বিমান তৈরি বন্ধ হয়ে যায়। তখন কোম্পানির সামনে বড় প্রশ্ন, এখন কি বানানো হবে? কোম্পানির প্রধান এনরিকো পিয়াজিও ভাবলেন, দেশের মানুষের এখন বড় গাড়ি নয়, দরকার ছোট, সস্তা আর সহজে মেরামত করা যায় এমন একটি যান, যেটি ভাঙাচোরা সরু রাস্তায় চলতে পারবে এবং মানুষ ও মালপত্র বহন করতে পারবে। 1944 সালে তারা প্রথম একটি ছোট মোটরসাইকেল বানায়। এর নাম ছিল পাপিরিনো। কিন্তু এনরিকো সেটি একদমই পছন্দ করেননি। তাই তিনি বিমান প্রকৌশলী করাদিনো ডিয়াস কানিওকে নিয়ে নতুন করে ডিজাইন করতে বলেন। ডিয়াস কানিও মোটরসাইকেল খুব একটা পছন্দ করতেন না। তার মতে মোটরসাইকেল চালাতে ঝামেলা হয়, কাপড়ও নোংরা হয়। তাই তিনি একেবারে নতুন ধরনের একটি যান বানালেন। সামনে এমন ঢাল রাখলেন যাতে বাতাস ও কাদা থেকে চালক বাঁচে। ইঞ্জিন ঢেকে দিলেন আর এমনভাবে তৈরি করলেন যাতে সহজে ওঠানামা করা যায়। প্রথম মডেলটিকে দেখে এনরিকো বলেছিলেন, এটি দেখতে একেবারে বোলতার মতো। ইতালিয়ান ভাষায় বোলতা হলো ভেসপা। সেখান থেকে নাম হয়ে গেল ভেসপা। 1946 সালে প্রথম ভেসপা স্কুটার বাজারে আসে। ভেসপা ছিল মানুষের যাতায়াতের জন্য, কিন্তু খুব দ্রুতই পিয়াজিও বুঝলো ছোট ব্যবসায়ী, কৃষক আর ডেলিভারি কর্মীদের জন্য মাল বহনেরও একটি ছোট যান দরকার। তাই 1948 সালে তারা ভেসপার 3 চাকার একটি নতুন সংস্করণ আনলো। সামনে একটি চাকা, পেছনে 2টি চাকা আর চালকের পিছনে একটি মাল রাখার জায়গা। এর নাম দেওয়া হলো আপে, যার মানে মৌমাছি। ছোট ইঞ্জিনের গুনগুন শব্দ আর সারাদিন কাজ করার ক্ষমতার জন্য এই নাম। এই ছোট 3 চাকার যান খুব সহজে সরুগুলোতে ঢুকতে পারত, কম তেল খেত আর দামও ছিল অনেক কম। এভাবে মূলত অটোরিকশার জন্ম হয়। একটি মোটরসাইকেলের ইঞ্জিন, 3টি চাকা আর চালকের জন্য ছোট্ট একটি ছাউনি। এই সহজ ধারণাই পরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। ইতালি থেকে এই ডিজাইন এশিয়া ও আফ্রিকা বিভিন্ন দেশে যেতে শুরু করে, যেখানে রাস্তা সরু, মানুষের আয় কম আর গাড়ি কেনা কঠিন। সেখানে এই 3 চাকার যান দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। তারপরই ভারতে আসলো বাজাজ, এরপর থাইল্যান্ডের টুকটুক, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, পাকিস্তান, নাইজেরিয়া এবং শেষ পর্যন্ত বাংলাদেশেও এই প্রযুক্তি পৌঁছে যায়। প্রতিটি দেশের নাম বদলেছে, চেহারাও কিছুটা বদলেছে, কিন্তু মূল প্রযুক্তি একই থেকেছে। বাংলাদেশের রিকশার ইতিহাস অটো রিকশা থেকে পুরনো। প্রথম হাতে টানা রিকশা 1919 সালের দিকে চট্টগ্রামে আসে। এটি মিয়ানমার থেকে এসেছিল। তারপর 1930 ও 40-এর দশকে প্যাডেল চালিত সাইকেল রিকশা ঢাকায় আসে। পাট ব্যবসায়ীরা এটি নিয়ে এসেছিলেন। তাই রিকশা শুধু একটি যান নয়, এটি অনেক দিনের পরিচিত একটি অংশ। আর সেই কারণে গত 2 বছরে ঢাকার রাস্তায় যা যা ঘটেছে তা এত বড় বিতর্ক হয়ে দাঁড়িয়েছে। এই নতুন বিতর্কের কেন্দ্র হলো ব্যাটারি চালিত রিকশা। এটি দেখতে সাধারণ রিকশার মতোই, তবে নিচে একটি ছোট্ট বৈদ্যুতিক মোটর আর কয়েকটি ব্যাটারি লাগানো থাকে। এই রিকশা বানানো সহজ, চালানো সহজ, ভাড়াও কম। সবচেয়ে বড় বিষয় হলো এটি চালাতে লাইসেন্স লাগে না, বিশেষ প্রশিক্ষণও লাগে না। তাই খুব অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ব্যাটারি চালিত রিকশা রাস্তায় নেমে পড়ে। কয়েক বছরের মধ্যেই শুধু ঢাকা ও আশপাশের সংখ্যা কয়েক লাখে পৌঁছে যায়। বেশিরভাগ রিকশা রাতে বাসার বিদ্যুৎ লাইনে ব্যাটারি চার্জ করে। অনেক ক্ষেত্রেই এই সংযোগ নিরাপদ নয়। এছাড়া অনেক রিকশার গতি বেশি, আবার অনেকগুলো ঠিকমতো তৈরিও হয়নি, ফলে দুর্ঘটনাও বাড়তে থাকে। 2024 সালের নভেম্বর মাসে একটি বড় ঘটনা ঘটে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্যাটারি চালিত রিকশা দুর্ঘটনায় মারা যান। এর কিছুদিন পর হাইকোর্ট রায় দেয় এই রিকশার চলার কোনো বৈধ অনুমতি নেই। তাই 3 দিনের মধ্যে ঢাকার রাস্তায় এগুলো বন্ধ করতে হবে। মনে হয়েছিল সিদ্ধান্ত হয়ে গেছে, কিন্তু আসল সমস্যা তখনই শুরু হয়। হাজার হাজার চালক, যাদের অনেকেই ঋণ নিয়ে রিকশা কিনেছিলেন, রাস্তায় নেমে আসেন। মহাখালী, মিরপুর, আগারগাঁও, যাত্রাবাড়ি, মোহাম্মদপুর সহ ঢাকার অনেক জায়গায় তারা রাস্তা ও রেল লাইন অবরোধ করেন। মহাখালীতে রেল লাইন বন্ধ হয়ে যাওয়ায় কয়েক ঘন্টার জন্য ঢাকার সঙ্গে দেশের অন্যান্য এলাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। বিক্ষোভ কয়েকদিন ধরে চলে। অনেক জায়গায় পুলিশ ও চালকদের মধ্যে সংঘর্ষ হয়। 2 পক্ষে মানুষ আহত হন। গুরুত্বপূর্ণ সড়ক খুলতে কয়েকবার সেনাবাহিনীকেও নামতে হয়। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা আটকে থাকেন। অনেককে হেঁটে গন্তব্যে যেতে হয়, আবার অনেকেই বিকল্প যান খুঁজে পাননি। সরকার একটা কঠিন অবস্থায় পড়ে। একদিকে আদালতের নির্দেশ, অন্যদিকে কয়েক লাখ মানুষের জীবিকা। তাই সরকার সুপ্রিম কোর্টে গিয়ে এই আদেশ স্থগিত করার আবেদন করে। তাদের যুক্তি ছিল, এত বড় সিদ্ধান্ত আদালতের নয়, সরকারের নীতির মাধ্যমে হওয়া উচিত। কিন্তু সমস্যার সহজ সমাধান হয়নি। 2025 সাল জুড়েও বিষয়টি ঝুলে থাকে। গুলশান ও বনানী এলাকায় ব্যাটারি চালিত প্যাডেল রিকশা প্রধান সড়কে বন্ধ করা হয়। এ নিয়ে নতুন সংঘর্ষ হয়। চালক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। আবার সেনাবাহিনীকে পরিস্থিতি সামাল দিতে হয়। 2026 সালের শুরুতে বাড্ডায় কয়েক ঘন্টা সড়ক অবরোধ হয়। এবার কারণ ছিল নতুন রিকশার নকশা এবং একটি নির্মাতা প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে বিরোধ। এখন পর্যন্ত সরকার পুরোপুরি ব্যাটারি চালিত রিকশা বন্ধ করেনি, বরং নতুন পরিকল্পনা হলো এগুলোকে নিয়মের মধ্যে আনা। সরকার চায় নির্দিষ্ট কারখানায় অনুমোদিত নকশার রিকশা তৈরি হোক। পুলিশ ও অন্য সংস্থাগুলো মিলে ঠিক করবে ঢাকার রাস্তায় কতগুলো রিকশা চলতে পারবে। এই পরিকল্পনা সফল হবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ঢাকার ব্যাটারি চালিত রিকশা আজ একটি বড় বাস্তবতা।
এটি কয়েক লাখ মানুষের আয়ের উৎস, আবার লাখ লাখ মানুষের জন্য এটি কম খরচের যাতায়াতের উপায়। কিন্তু একই সঙ্গে এটি নিরাপত্তার ঝুঁকি, ট্রাফিক জ্যামের একটি কারণ, আর এমন একটি যান যা অনেক বছর ধরে কোনো পরিষ্কার নিয়ম ছাড়াই বেড়ে উঠেছে। একসময় যুদ্ধের পর ইতালির মানুষকে নতুন করে দাঁড়াতে সাহায্য করেছিল যে 3 চাকার প্রযুক্তি, আছে একই প্রযুক্তি ঢাকায় এক ভিন্ন গল্প বলছে। এটি কারো জন্য জীবিকার ভরসা, কারো জন্য নিরাপত্তার চিন্তা, আর কখনো কখনো এমন একটি ইস্যু যা পুরো রাজধানীর জীবনকে কয়েকদিনের জন্য অচল করে দিতে পারে।